এবার জানবো খবরের কাগজের প্রধান শিরোনামগুলো কি এবং সেগুলো জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী সাফাত। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আবারও শুভ সকাল। দর্শক, আপনারা জানেন যে গুড মর্নিং বাংলাদেশের এই সেগমেন্টে দেশের পঠিত যে সকল দৈনিক রয়েছে তারা আসলে কি কি প্রধান শিরোনাম করছে সকালের শুরুতে আপনারা যেন সেই ব্যাপারে একটু ধারণা নিয়ে বের হতে পারেন, সেটাই আসলে চেষ্টা থাকে। আমাদের সহকর্মীরা আসলে যে বিষয়টি আলোচনা করছিলেন যে বর্তমানে ইরানের পরিস্থিতি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ হামলা ইরানে চলছে সেটি নিয়ে আসলে শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যে সংকট রয়েছে সেটি নয়, পুরো বিশ্বই কিন্তু এই সংকটের আঁচ টের পাচ্ছে। তো দেশের যে সকল জাতীয় দৈনিক রয়েছে তারাও কিন্তু প্রধান শিরোনামে এই ব্যাপারটাকেই প্রাধান্য দিয়েই এই 28শে ফেব্রুয়ারি থেকে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ করেছে তারপর থেকে এই ইস্যুটাই প্রাধান্য পেয়েছে এবং প্রাধান্য পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে যেগুলো সংবাদ বিশ্লেষণ আপনারা দেখতে পাচ্ছিলেন। সর্বশেষ যে বিষয়টি দিয়ে আসলে শুরু করতে চাই, এখানে সর্বশেষ খবরে আসলে প্রথম আলো যে বিষয়টি জানিয়েছে যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা, ইরানে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। এই খবরটার একটু গভীরে যেতে চাই যে কি তথ্য জানানো হলো সর্বশেষ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বিস্ফোরণের পর ধোঁয়ার বিশাল কুণ্ডলী। গতকাল মধ্য তেহরানে এই ছবিটি আসলে প্রকাশ করা হয়েছে। আরেকটি বিষয় আসলে আমরা জানাতে চাই যে এখন ইরানের যে লক্ষ্যবস্তুগুলো রয়েছে, সামরিক স্থাপনা বলেন, তারপরে জ্বালানি শক্তি, তারপর তেলের যে ডিপো এবং সরকারি যে স্থাপনাগুলো, সেই জায়গায় কিন্তু অনবরত হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আরেকটি বিষয়ে বলাই হচ্ছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি বিবৃতিতে জানিয়েছেন যে বর্তমানে যে হামলা রয়েছে সেটির প্রখরতা, তীব্রতা সামনে আরও বাড়বে। অপরপক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলোতে আমেরিকান বেইজ রয়েছে সেখানে যে হামলা হয়েছে সেই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্যের জের ধরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে মাসুদ পেজেশকিয়ান ভয় পেয়ে নতি স্বীকার করে নিয়েছেন, এই হামলার পরিমাণ তারা আরও বাড়াবেন এবং এদিক থেকে ইরান কিন্তু বলছে যে যুদ্ধ তারা চলমান রাখবে। আসলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং এই ঘোলাটে পরিস্থিতির কারণে আসলে বৈশ্বিক বাজার থেকে শুরু করে সব জায়গায় একটা নেতিবাচক প্রভাব পড়েছে। সেটি আসলে দ্বিতীয় শিরোনামে বাংলাদেশের প্রসঙ্গে। যুদ্ধটা আমরা যেমনটি বলছিলাম যে হতে পারে যে মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী যেখানে ইরানে অবস্থিত সেই জায়গা দিয়ে বিশ্ব তেল সরবরাহের 20% যেহেতু এই সমস্যাটা সমাধান করে একটা হরমুজ প্রণালী, সেটি বন্ধ রয়েছে। বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম যখন বেড়ে যাচ্ছে তার আঁচটা কিন্তু দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর উপরে পড়ে, যেটি বাংলাদেশ। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় খবরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা, বিক্রয় কর্মীদের মারধরে তরুণ নিহত। খুবই মর্মান্তিক একটি ঘটনা। যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে নীরব আহমেদের মৃত্যুর ঘটনায় হাসপাতালে লোকজনের ভিড়। শনিবার রাতে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। যদিও বিপিসি আসলে বলেছে যে 15 দিনের পর্যন্ত তেলের পর্যাপ্ত মজুত আছে, তারপর আমরা আরেকটি তেলের কন্টেইনার আসারও খবর পাচ্ছিলাম। তার মধ্যেও সাধারণ মানুষ হয়তো কেউ কেউ আছেন যে অতিরিক্ত সচেতনতা বশত তেল নিচ্ছেন, আবার কেউ বেশি আতঙ্কিত হয়ে তেল নিচ্ছেন। এটাতে ফিলিং স্টেশনে যদি শুক্রবার থেকে চিত্রটা দেখাতে চাই যে শুক্র, শনি, আজকে রবি, এই 3 দিনের মধ্যে বিরাট লাইন দেখা গেছে। আজকে সকালেও আসলে যখন অফিসের উদ্দেশ্যে আমরা যাত্রা করছিলাম বিজয় সরণির পরিস্থিতি দেখছিলাম যে জাহাঙ্গীর গেটের ঠিক পরেই সিগন্যালটা ক্রস করার পরে বিজয় সরণিতে ফিলিং স্টেশন একেবারে লাইন ধরে হুন্ডার লাইন দেখা যাচ্ছিল, তার পাশাপাশি ব্যক্তিগত গাড়ির একটা বিশাল লাইন ছিল। তো বোঝা যাচ্ছে যে এই জ্বালানি যে সংকট সেটার কিন্তু একটা বড় প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে, বা সমস্যা সমাধানের চেষ্টা সরকার করলেও সাধারণ মানুষের জনমনে যে আতঙ্কটা দেখা যাচ্ছে সেটা খুব দৃশ্যমান। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে সামনের 10 দিন এখন ঈদের যাত্রা। তো এই ঈদ যাত্রায় দূরপাল্লার বাস থেকে শুরু করে গণপরিবহনের বিশাল একটা চাপ, দীর্ঘ সময় ধরে মানুষের আসলে বাড়ি পৌঁছাতে হয়। এর মধ্যে যদি তেলের একটা এই সংকট দেখা যায় সেই ব্যাপারটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর শুধু যদি পরিবহন খাতে বলি ব্যাপারটা এরকম না, এভিয়েশন খাতেও এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেটির প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো ফ্লাইট বাতিল রয়েছে এবং এই ফ্লাইট বাতিল
থাকার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশি যে সকল লোক ছুটিতে এসেছেন তারা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে কাজ করেন সেখানে আসলে তারা পৌঁছাতে পারছেন না। তো অনেকের ওয়ার্ক পারমিট এখনো স্থায়ী হয় নাই, তারা একটা সমস্যার মধ্যে পড়েছেন। তারপর আবার দেখা যাচ্ছে যে রেমিটেন্স প্রবাহতেও এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো এগুলোই আসলে প্রথম আলোর মূল শিরোনাম। আমরা একটু যুগান্তরেও যদি চোখ বুলাতে চাই যে যুগান্তর আজকে কি কি শিরোনাম করেছে। দেখুন এখানে ইরানের যে দাবি যে যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে তারা আটক করেছে। তো এই যুদ্ধের মধ্যে আসলে দেখা যাচ্ছে যদি আমরা কথার লড়াইতে বলি কোনো পক্ষই কিন্তু এখনো নতি স্বীকার করছে না, এগুলোই কিন্তু শিরোনামগুলোতে স্থান পেয়েছে। পরের শিরোনামও যদি আপনারা চোখ বুলান দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তো এখানে আরেকটি বিশেষজ্ঞ মতামত দেওয়া হয়েছে। তারপরে আবার আরেকটা দেখতে পাচ্ছি যে ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা করা হয়েছে, যে আল জাজিরা এই খবরটি করেছে, তার বরাতে যুগান্তর এই বিষয়টি জানিয়েছে। তারপর আবার আরেকটি জিনিস যে যুগান্তরে খেলাধুলার বিষয়ে বলা হচ্ছে যে পাকিস্তান আসলে টি-20 বিশ্বকাপে যে পারফর্মটা করেছে তার কারণে তাদের পারফরমেন্সে নাকি $50,000 করে প্রত্যেক খেলোয়াড়কে জরিমানা করার একটি খবর আমরা শুনতে পেয়েছিলাম। সেটিতে তাদের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান একটি প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটি খবরে স্থান পেয়েছে। তার পাশাপাশি ইসরায়েলের যে নৌঘাঁটিতে সেখানে আবার লেবাননের মিসাইল হামলা হয়েছে। তো এই বিষয়তে হিজবুল্লাহর কথাটা যেহেতু বলা হয় সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফোর্স, অনেকে যে জিনিসটি বলে যে ইরানের মদদেই আসলে হিজবুল্লাহ চলে বা যে সহায়তাগুলো করা হয় ইরান সহায়তা করে থাকে। তো লেবানন থেকে আসলে তারা যে আক্রমণটি করেছে সেই ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে। তার পাশাপাশি আরেকটি বিষয়ে বলা হচ্ছিল যে আমরা যেটি বলছিলাম যে ইরানের তেল ক্ষেত্রে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল, সেই খবরটি স্থান পেয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর যদি দেখি যে 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে এয়ার স্ট্রাইক দিয়ে, তো পরবর্তীতে আসলে নতুন যে সুপ্রিম লিডারের নাম সেটি ঘোষণা করার একটি তথ্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ইসলামী রিপাবলিক তাদের ধর্মীয় থেকে শুরু করে ডিসিশন মেকিংয়ে আসলে সুপ্রিম লিডারেরই ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, তো তাদের যে শাসন ব্যবস্থা সেখানে এই নামটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারেই আসলে খবর করা হয়েছে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো জাতীয় দৈনিকই কিন্তু এই ব্যাপারটা নিয়েই প্রধান শিরোনাম করেছে। এখানে আমার দেশের শিরোনামও যদি লক্ষ্য করি, দ্বিতীয় সপ্তাহেও লড়ছে ইরান। যেহেতু 28শে ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ চলমান রয়েছে, তো তারিখ হিসেবে এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। তার পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই যে খবরটি শুরু করেছিলাম যে জ্বালানি নিয়ে সারা দেশে তুলকালাম হাহাকার। কয়েকটি বুলেট পয়েন্ট যদি আমরা একটু পড়ে শোনাই তাহলেই হয়তো অবস্থাটার একটা সারাংশ আমরা পেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে হামলা ভাঙচুর আতঙ্কে পেট্রোল পাম্প মালিকরা। দেখা গেছে যে আতঙ্কিত হোক বা অতি উৎসাহী হোক, জনগণ কিন্তু আসলে বুঝতে পারছেন না যে পেট্রোল পাম্পে কতটুকু সক্ষমতা রয়েছে বা কতটুকু আসলে তাদেরকে দেয়া সম্ভব। তো সেই জায়গায় তারা একটা চাপে রয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। তেলবাহী আরও 2 জাহাজ 3 দিনের মধ্যে আসছে, এটি যদিও একটু সম্ভাবনার কথা। এখন সেটি আসার পরে জনগণকে যতই আশ্বস্ত করা হচ্ছে তারা আসলে আতঙ্কিত অবস্থাতেই রয়েছেন। সকালের পরিস্থিতি হয়তো তারই প্রমাণ। তার পাশাপাশি বলছেন যে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে জ্বালানি মন্ত্রী জরুরি বৈঠক করেছেন। আমরা গুড মর্নিং বাংলাদেশ একটি প্রতিবেদনেও দেখাচ্ছিলাম জ্বালানি মন্ত্রীর বিবৃতিটি। তার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সামনে যেহেতু ঈদ যাত্রা থেকে শুরু করে সড়ক পথে বলেন বা যাত্রাপথে বেশ একটা চাপ দেখা যাবে, কিন্তু তার আগে সাধারণ জনগণ সকলকে অনুরোধ জানানো হয়েছে আতঙ্কিত না হয়ে আসলে পরিস্থিতিটা আপনারা পর্যবেক্ষণ করুন। যাদের বেশি প্রয়োজন তারাই আসলে এই মুহূর্তে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে যাওয়ার একটি কথা বলা হচ্ছে। তো এগুলাই ছিল আসলে মূলত আমার দেশের মূল শিরোনামগুলো। এবারে একটু আমরা দৈনিক জালালাবাদে যেতে চাই। সিলেট থেকে যে দৈনিকটি প্রচারিত হয়ে থাকে, তো তারাও বিষয়টা মধ্যপ্রাচ্য ইস্যুটাকে বেশি হাইলাইট করেছে। বলছে যে ছড়িয়ে পড়ছে যুদ্ধ অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আল আকসা মসজিদ, যেটি খুব পবিত্র মুসলিমদের জন্য, তো সেখানে জুমায় আবার ইসরায়েলি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ বাতিল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এখন আসলে পবিত্র মাস রমজান চলছে, তারপরও আসলে এই ধরনের সিদ্ধান্ত মুসলিম বিশ্বসহ সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য অবশ্যই নেতিবাচক একটি খবর, এটি শিরোনাম করা হয়েছে। তার পাশাপাশি আমরা যদি অন্যান্য ইয়েতে একটু দেখতে চাই, সেই ব্যাপারটাতে যেতে চাই যে ডেইলি স্টার আসলে কি শিরোনাম করেছে সেই ব্যাপারটা।
এখানে একটি মন্তব্য দেখা যাচ্ছে যে আহা পুলিশ কোন দিকে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময় মনে হচ্ছিল বাংলাদেশ একটা অস্বাভাবিক সময় পার করছে। তো যে বিষয়টা হচ্ছে যে পুলিশের আসলে যে ভূমিকাটা বর্তমানে আগের 18 মাসের পরিবর্তিত পরিস্থিতিতে বা বর্তমানে যে অবস্থা রয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে আসলে একটি মতামত প্রকাশ করা হয়েছে, সেই বিষয়টি আসলে স্থান পেয়েছে এখানে। তার পাশাপাশি আমরা যদি একটু সমকাল দিয়ে শেষ করতে চাই, পত্রপত্রিকায় কি কি শিরোনাম করা হয়েছে এই সেগমেন্টটি, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত, শান্তির প্রতিশ্রুতি থেকে সরে যুদ্ধ বেছে নিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসলে দ্বিতীয়বারে ক্ষমতায় আসার পরে তার যে সকল সিদ্ধান্তগুলোই ছিল বিশ্ববাসীর জন্য আসলে ওরকম এমন একটা পরিস্থিতি দেখা গেছে যে স্বাভাবিকভাবে আসলে বিশ্বের যে রাজনীতি সেটি কিন্তু আর যাচ্ছে না। সেটা আপনি রাশিয়ার প্রসঙ্গই বলেন, ভেনেজুয়েলার কথাই বলেন, কিউবাতে বর্তমানে আবার একটি সংকট তৈরি হয়েছে, আর ইরানের অবস্থাতে তো আসলে সারা বিশ্বই টালমাটাল। বাংলাদেশের মতো দেশও এই প্রভাবের বাইরে নয়। সব জায়গা, পুরো জায়গা জুড়ে কিন্তু দেখাই যাচ্ছে যে এই ইরান প্রসঙ্গটাই স্থান পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আবহাওয়ার ব্যাপারে আমরা পরবর্তীতে জানাবো, তারপর একটু পূর্বাভাস দিয়ে রাখি যে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত। মাসের শেষে আবার তাপপ্রবাহের একটা কথা জানানো হয়েছে, যে আবহাওয়ার পূর্বাভাসে এই কথাটি বলা হয়েছে। মঙ্গলবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা পরবর্তীতে যখন আবহাওয়ার খবর জানাবো সেখানে আরেকটু বিস্তারিত হয়তো জানানোর চেষ্টা করব। তো মূলত এগুলোই আসলে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আজকে কিন্তু সর্বশেষ যে বিষয়টি দিয়ে শেষ করতে চাই, 8ই মার্চ আজকে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বেশ উৎসবের সাথেই উদযাপন করা হয়। তো নারী দিবসে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং এখানে নারী দিবসে একটি সম্পাদকীয় এবং মতামত দেওয়া হয়েছে যে নারী দিবসে আনুষ্ঠানিকতার আয়নায় অধিকার এবং অর্জন, সাংস্কৃতিক নীতি নবায়ন এবং সময়ের দাবি, এই বিষয়ে আরেকটি কলাম লেখা হয়েছে। তো মূলত সম্পাদকীয় এবং মতামতে যে বিষয়টি, সমকাল এই তথ্যগুলোই আসলে প্রকাশ করেছে। তো এই আসলে মোটামুটি আজকের যে পঠিত বাংলাদেশের সংবাদপত্রগুলো বহুল পঠিত, তারা এই সকল শিরোনাম করেছে। তার পাশাপাশি সর্বশেষ একটি বিষয় দিয়ে শেষ করতে চাই, আজকে টি-20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। টেলিভিশনের পর্দায় হয়তো ক্রীড়াপ্রেমীরা এই বিষয়ে চোখ রাখবেন। আমরা আবারও গুড মর্নিং বাংলাদেশের প্রাইম সেটে চলে যেতে চাই। সহকর্মী আয়েশা আরও খবর আপনাদেরকে জানাবেন। আয়েশা।